রামপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের নামডাক আশেপাশে 10 গ্রামের মধ্যে। আর এর কারণ ছিল রামপুর গ্রামের ভেতরে থাকা একটা জাদুর মোবাইলের গাছ। এই অদ্ভুত গাছে কোনো ফল ফুল ধরত না। এই গাছে কেবল থোকায় থোকায় মোবাইল ঝুলে থাকতো। গ্রামের মানুষজনের কারো মোবাইল ফোনের প্রয়োজন হলে সেই গাছের কাছ থেকে চেয়ে নিত। ও মোবাইল ফোনের গাছ, একটা আমাকে ভালো মোবাইল দাও না। তখনই সেই জাদুর মোবাইল ফোনের গাছ তার ডাল থেকে একটা মোবাইল দিয়ে দেয়। জাদুর মোবাইল ফোনের গাছ থেকে শুধু সেই গ্রামের লোকেরা না, বাইরের গ্রামের লোকেরাও তাদের পছন্দ মতো মোবাইল নিয়ে যেত। রামপুর গ্রামের কাছে একটি গ্রামে তপন নামে একটি খুব গরিব ছেলে বাস করত। সে লোকের বাড়িতে দিন মজুরি করত, তা দিয়ে সে সংসার চালাতো। তপনের অনেক দিনের শখ নিজের একটা মোবাইল ফোন করবে সে। আমারও যদি একটা মোবাইল ফোন থাকতো তাহলে কত না ভালো হতো। গেম খেলতাম, ভিডিও দেখতাম, ছবি তুলতাম, আরও কত কি করতাম। এই তো এনার এতক্ষণে আসা হলো। মরণ, কোথায় ছিলে তুমি? কি হলো, রাগ করছো কেন? তোমাকে কতবার বললাম আমার জন্য একটা মোবাইল কিনে দিতে, কিন্তু তুমি তা দিলে না। আরে বাবা, আমার কাছে তো এত টাকা নেই। এমনিতে কত কষ্ট করে সংসার চালাতে হয়। তারপর আমারও তো ইচ্ছে হয় একটা মোবাইল ফোন কেনার, কিন্তু কি করব বলো? আমি অত সব বুঝি না। কালের মধ্যে আমার মোবাইল চাই চাই, আর যদি না দিতে পারো তাহলে তুমি বলে দিতে পারো আমি চললাম বাপের বাড়ি। মহা মুশকিল তো। এই বউটাকে আবার কোথা থেকে মোবাইল কিনে দেব? বউর এমন হুমকি শুনে তপন বাইরে এসে ভাবতে থাকে কি করে একটা মোবাইল কেনা যায়। ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে দুটো লোক আসছে, তো তারা অবশ্য দুজনই একে অপরের সাথে ঝগড়া করছে। আর মোবাইলটা বেশি সুন্দর। না না, আমার মোবাইলটা বেশি সুন্দর। এই যে দাদা, দেখুন তো কার মোবাইলটা বেশি সুন্দর। তোমাদের দুজনের মোবাইলই তো খুব সুন্দর। তা কোথা থেকে কিনলে মোবাইলগুলো? কিনিনি গো দাদা, এগুলো আমরা গাছ থেকে পেড়ে এনেছি। মস্করা করার জায়গা পাও না, গাছে মোবাইল ধরে নাকি? হ্যাঁ সত্যি, গাছে মোবাইল ধরে। আমরা গাছ থেকেই তো নিয়ে এলাম। আমারও তো একটা মোবাইলের প্রয়োজন। তা কোথায় পাওয়া যাবে সেই মোবাইল ফোনের গাছ? এই যে পথ ধরে সোজা চলে যাবে, একটা জঙ্গলের পথ দেখবে, রামপুর নামে একটা গ্রাম আছে। সেখানেই তুমি জাদুর মোবাইল ফোনের গাছ দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তবে আমি চলি। তারপর তপন সেই লোকগুলোর কথা মতো জাদুর মোবাইল গাছের সন্ধানে এগিয়ে যায়। তপনে যেতে যেতে রাত অবশ্য হয়ে যায়। রাত হতেই ওখানে কিছু দুষ্ট লোক আসে গাছটিকে কাটার জন্য। এই তো সেই মোবাইল ফোনের গাছ। মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। চল গাছটি কেটে ফেলি, সব মোবাইল বিক্রি করে আমরা খুব ধনী হয়ে যাব। তখন সেই দুটো লোক গাছটি কাটতে শুরু করে। আরে আরে, আমাকে কেন কাটছো তোমরা? আমি তো তোমাদের মোবাইল দিচ্ছি। না, আমরা সব মোবাইল একসাথে চাই। এই বলে তারা গাছটিকে কেটে ফেলে। তো কি অবাক কাণ্ড, গাছটি কেটে ফেলার সাথে সাথে গাছের সব মোবাইল অদৃশ্য হয়ে যায়। রে, কোথায় গেল মোবাইল? এখন পালাই চল, না হলে আমাদের গ্রামবাসী ছাড়বে না। পরের দিন সকালে গ্রামবাসী গাছটির এমন অবস্থা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। মোবাইলের গাছটিকে ঘিরে সবাই ভিড় জমিয়েছে। তখন সেখানে তপন এসে পৌঁছায়।
আচ্ছা দাদা, এটা কি রামপুর গ্রাম? আর এখানে কি জাদুর মোবাইল গাছ আছে? হ্যাঁ, তুমি ঠিক জায়গায় এসেছো, কিন্তু মোবাইলের গাছ আর নেই। এই মানে কোথায় গেল? ওই দেখো পড়ে আছি, ওটাই মোবাইলের গাছ। কাল রাতে কিছু দুষ্টু লোক এসে গাছটি কেটে ফেলেছে। তখন তপন সেই গাছটির কাছে যায়, কাণ্ড থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে আছে, তাই সেই গাছটির খুব মন খারাপ। তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের অনেক সাহায্য করেছি, আজ তোমাদের সাহায্যের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বলো জাদুর গাছ, তোমার কেমন সাহায্যের প্রয়োজন? ওই যে জঙ্গলটা দেখছো, এরপরই একটা মরুভূমি আছে, সেখানে রয়েছে সুদূর বালি আর বালি। সেখান থেকে একটু দূরে একটা গুহায় একটা বড় দানব বাস করে, আর তার কাছ থেকে ঝিকিমিকি পাথর এনে আমার গাছের গোড়ায় দিলে তবেই আমি আগের অবস্থায় ফিরে আসবো। গাছের কথা শুনে যে যার মতো করে সেখান থেকে চলে যায়। সবশেষে তপন একাই দাঁড়িয়ে থাকে। কি হলো, তুমি একা দাঁড়িয়ে আছো কেন? তুমিও চলে যাও। না, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি এনে দেব তোমার জন্য সেই ঝিকিমিকি পাথর। সত্যি তুমি খুব ভালো, যাদের আমি সাহায্য করেছি তারা আমাকে সাহায্য না করে চলে যায়, কিন্তু তুমি। ঠিক আছে বন্ধু, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার জন্য ঝিকিমিকি পাথর নিয়ে। তারপর তপন এগিয়ে চলেছে সেই দানবের গুহার উদ্দেশ্যে। কিছু দূর এগিয়ে দেখে একটা বিশাল মরুভূমি। এই তো সেই মরুভূমি মনে হয়, যেটার কথা গাছ বলেছিল। তারপর আবার তপন এগিয়ে চলেছে, চারিদিকে শুধু বালি আর বালি। তপন কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পায় একটা বিশাল গুহা। তাহলে কি এটাই সেই গুহা যেটাতে দানব থাকে? তখন সাহসী তপন সেই গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করে দেখে এক বিশাল চেহারার দানব ঘুমিয়ে আছে। তার কাছেই রাখা রয়েছে ঝিকিমিকি পাথর। তপন সেগুলি নেয়ার চেষ্টা করলে তখন দানবের ঘুম ভেঙে যায়। এরে তুই, তোর সাহস হয় কি করে এখানে প্রবেশ করার? তপন ভয় পায় আর মনে মনে একটা বুদ্ধি বার করে। সে দেখে বাইরে থেকে গুহার মধ্যে আলো আসছে। তখন তপন সাহস করে দানবকে বলতে শুরু করে, আমি কি একা এসেছি নাকি? তোমার থেকেও এক বিশাল দানবকে নিয়ে এসেছি আমার সাথে। কে এমন দানব যে আমার থেকেও শক্তিশালী, আমার থেকেও বড়? কোথায় সেই? তপন আলোর সামনে দাঁড়াতেই তপনের ছায়া দানবের কাছে পড়ে। তখন দানব মনে করে এটাই সেই দানব যাকে তপন নিয়ে এসেছে। তপনের ছায়াকে দেখে সে আক্রমণ করার চেষ্টা করে, তখনই সে পাথরের মধ্যে ধাক্কা খায়। আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে পেরে উঠতে পারবো না, বলে আমাকে ঝিকিমিকি পাথর দাও। তখনই দানব তার জাদুর সাহায্যে ঝিকিমিকি পাথর তপনকে দিয়ে দেয়। তপন তার বুদ্ধির সাহায্যে সেই বিশাল দানবকে হারিয়ে ঝিকিমিকি পাথর নিয়ে আসে। পাথর এনে গাছের গোড়াতে দিতেই গাছ আবারও নিজের অবস্থায় ফিরে আসে এবং মোবাইলের গাছ তাকে মোবাইল দেয়। মোবাইল পেয়ে তপন বেশ খুশি। তবে তপন তার বুদ্ধির জোরে রাক্ষসকে হারিয়ে মোবাইলের গাছকে আবার তার অবস্থায় ফিরিয়ে দেয়। এদিকে মোবাইল পেয়ে তপনের বউ বেশ খুশি